না, এটা সম্পূর্ণভাবে স্পিকারের নিজের বিষয়। স্পিকারের সেই স্বাধীনতা আছে কাকে কোন কমিটিতে রাখবেন সেই ব্যাপারে। এবং মনে রাখা দরকার, পার্লামেন্টেও সেই সিস্টেমই চলে। পার্লামেন্টে বা রাজ্যসভায় বা লোকসভায় স্পিকারদের সিদ্ধান্তই চূড়ান্ত, এই নিয়ে প্রশ্ন করার কোনো অর্থ হয় না। ভারত সরকারের পক্ষে 8বার এই জমির জন্য রাজ্যকে অনুরোধ করা হয়েছে, বহু অনুরোধের পরও জমি দেওয়া হয়নি। অনুপ্রবেশ ঢোকানোর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। মিথ্যে কথা বলছেন। আজকে সারা বাংলাদেশ বর্ডার, কতখানি বর্ডার জানেন উনি? কত কিলোমিটার? আর কত কিলোমিটার ফেন্সিং বাকি আছে কত বছর ধরে? আর তার সঙ্গে যুক্ত করতে হবে, এই মিথ্যে কথা বলার আগে তাকে বলতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কেন্দ্রীয় অর্ডিন্যান্স করে করে প্রথমে 5 কিলোমিটার ছিল বর্ডারের থেকে তাদের দায়িত্ব, তারপর সেটাকে হলো 15 কিলোমিটার, তারপর 25 কিলোমিটার করে তারা তো প্রায় পশ্চিমবঙ্গকেই নিয়ে নেবে এই রকম একটা দেখাচ্ছে। আর তাও বর্ডার সামলাতে পারছে না। আর নিজেদের দায়িত্ব যখন পারছে না, সেইটাকে আটকানোর জন্য এখন শুভেন্দু অধিকারী বলছেন যে জমি পাচ্ছি না বলে বর্ডার সামলাতে পারছি না। এটা কোনো প্রশ্ন হলো? কথা হলো? আজকে ফেন্সিং ছিল না। আজকে স্বাধীনতার পরে প্রথম 50 বছর কোনো ফেন্সিং বলে পদার্থ ছিল না। তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কাজ করতো না। এই নরেন্দ্র মোদীর সময় এসে অমিত শাহর আন্ডারের বর্ডার সিকিউরিটি ফোর্স তারা একদম অপদার্থ হয়ে গেল। তোলার সময় তারা আছে অ্যাক্রস বর্ডার। যে সব ভয়ানক অপরাধ হয় সেইগুলো তো বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, কারণ তারা তোলে আগে দিত রাজনাথ সিংয়ের ছেলেকে টাকা, আর এখন দেয় অমিত শাহের ছেলেকে টাকা, আর শুভেন্দু অধিকারী তার ভাগ পান। সমস্ত দুর্নীতিগ্রস্ত বিজেপির লোকজন বর্ডার সিকিউরিটি ফোর্সকে অকেজো এবং অপদার্থ করে রেখেছে। আর অন্য সময় এখানে এসে চিৎকার করেন অনুপ্রবেশ। নিজেদের কাজটা ঠিক করে করুন। ইডির বাজেয়াপ্ত করা কোনো নথি আনেননি, তদন্তে বাধা দিয়েছেন, এই কথা অস্বীকার করে জানিয়েছেন। যেখানে তল্লাশি চালানো হচ্ছিল সেখানে তিনি অল্প সময়ের জন্য ছিলেন, হলফনামায় দাবি মুখ্যমন্ত্রীর। কিন্তু 5 ঘন্টার বেশি সময় আমরা দেখেছি যে আইপ্যাকের দপ্তরে ছিলেন মুখ্যমন্ত্রী সেদিন। আইপ্যাকের দপ্তরে ছিলেন না প্রতীক জৈনের বাড়িতে সকালে গিয়েছিলেন প্রথমে বাড়ি, তারপরে ওখান থেকে তারপরে গেছেন। সব থেকে বড় কথা, আজকে তো এটা প্রমাণ হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল সেখানে সেই শুনানি পেছনোর জন্যে কে অ্যাপ্লাই করেছে? ভারত সরকার। ভারত সরকার হঠাৎ আজকে আমরা প্রস্তুত নই, পেশ হতে হবে কেন? আমি আপনাদের একটা কথা বলি, আমেরিকাতে একটা সাংঘাতিক স্ক্যাম হয়েছিল যার নাম ওয়াটারগেট স্ক্যাম। ডেমোক্র্যাট পার্টির ভেতরকার খবর জানার জন্যে তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন একটা প্ল্যান করেছিলেন, ওয়াটারগেট বলে কুখ্যাত। তারপরে ভারতবর্ষে অমিত শাহ করলেন এই প্ল্যান যে আইপ্যাক স্ক্যাম, যে আইপ্যাকের দপ্তরে এবং বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তথ্য কালেক্ট করো। আমেরিকায় কাজে লাগিয়েছিল এফবিআইকে, আর অমিত শাহ এই ভারতবর্ষে কাজে লাগালেন ইডিকে কাজে লাগিয়ে অপোনেন্ট পলিটিক্যাল পার্টির ভেতরকার তথ্য, স্ট্র্যাটেজি সব জানতে হবে। কোনো তফাৎ নেই। আর আজকে সেই স্ক্যাম আটকে দিয়েছেন, সেই পলিটিক্যাল ভেঞ্জেন্স, সেইটা ভেন্ডেটা আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ওই কোর্টে, তাই জন্যে ভারত সরকার পেছিয়ে গেছেন। এবং আমি বলছি এইটা নিয়ে যদি ঠিক তদন্ত হয়, আমেরিকাতেও সাংঘাতিক তদন্ত হয়েছিল, প্রথমে সব অস্বীকার করেছিলেন, শেষ পর্যন্ত তদন্ত হতে 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 যখন আঙুল গিয়ে পৌঁছয় নিক্সনের কাছে, নিক্সনকে প্রেসিডেন্টশিপ থেকে পদত্যাগ করতে হয়। আমি এটাও বলে দিচ্ছি, যদি এটা তদন্ত হয় তাহলে মোদির ব্যাপার জানি না, অমিত শাহকে পদত্যাগ করতে হবে এই আইপ্যাক স্ক্যাম নিয়ে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে সেখানে একটা চমক দেওয়া তথ্য, রাজ্যে কোথাও 329 জন সন্তানের
অভিভাবক একজন, কোথাও 190 জন, আবার কোথাও 310 জন। এটা কিভাবে সম্ভব? কে দিয়েছেন এটা? নির্বাচন কমিশন হলফনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের তথ্য তো আসে এআই থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে মঙ্গল গ্রহেরও হতে পারে, অমিত শাহর বাড়িরও তথ্য হতে পারে। মানে এই এআই কোথায় ডেভেলপ করছে কেউ জানে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাধারণ মানুষের ইন্টেলিজেন্সে এইসব আসে না। ইলেকশন কমিশন অতি অপদার্থ, ইলেকশন কমিশন অতি পার্শিয়াল, নিরপেক্ষ নয়, এবং হিজ মাস্টার্স ভয়েস। সেখানে মাস্টার হচ্ছেন অমিত শাহ। তাই জন্যেই ইলেকশন কমিশন তাদের পুরনো দিনকার যত মহিমা, তাদের ওপর মানুষের যে আস্থা, সমস্ত তছনছ করে দিয়ে নিজেরা এখন একটা দলের সংস্থা হিসেবে কাজ করছেন। শুভেন্দু অধিকারী আজকে অভিযোগ করেছে যে অসংখ্য আইপিএস ও ওসি জড়িত, মানে এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং ওসিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক যে তারা কোথায় কোথায় তাদের এইসব টাকা পয়সা পাঠাতেন। মানে এই যে বালিপুর, যেখানে আজকে কয়লা পাচার মামলা তদন্ত হচ্ছে, বুধবুদ থানার ওসির বাড়িতে তল্লাশি, সেই প্রেক্ষাপটে বলতে আজকে উনি এটা বলেছেন। ওকে তো প্রথম তো গ্রেপ্তার করা উচিত শুভেন্দু অধিকারীকে। নারদায় হাত পেতে টাকা নিয়েছিলেন, কেন গ্রেপ্তার হয়নি? আমার সামনে তো ওই পা ধরলেন গিয়ে একেবারে সেই 5 তারা হোটেলে অমিত শাহ পা ধরে বললেন হামকো বাঁচা লিজিয়ে ইডি সিবিআই সে। আর আজকে বড় বড় কথা বলছেন কি শুভেন্দুবাবু, মনে নেই আপনার? আমি ছিলাম ওখানে বসে যখন অমিত শাহ পা ধরে বলছিলেন হামকো বাঁচা লিজিয়ে। আর তার জন্যে এখন বলছেন এদের গ্রেপ্তার করা উচিত, ওদের গ্রেপ্তার করা উচিত। আর 10 বছর ধরে এই বিজেপি ইডি সিবিআইকে দিয়ে তো অনেক তদন্ত করলো, রেজাল্টটা তো হচ্ছে ঘোড়ার ডিম, অশ্বর ডিম্ব রেজাল্ট। কি হলো? অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে উড়িষ্যায় নিয়ে যাওয়া হয়েছিল, সেই কেসটা কোথায় শুভেন্দুবাবু? তাপস পাল মারা গেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, কোথায় সেসব কেস? অমিত শাহর পা ধরে বেঁচে থাকছেন, লজ্জা হওয়া উচিত আপনার। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে আতঙ্কিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী, বয়স হয়ে গেছে, ভয় পেয়ে গেছেন, তাই জন্য এসব করছে। লড়াই করছে কে? বাংলার হয়ে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বুকে, দিল্লিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছেন অমিত শাহকে। সারা ভারতবর্ষের মধ্যে একজনই পারেন, আর বলছেন ভয় পেয়েছে। ভয় পেয়েছেন অমিত শাহ। কালকে যখন পার্লামেন্টের মধ্যে কল্যাণ ব্যানার্জি ধিক্কার ধিক্কার করছিলেন, সেটা দেখেছেন? অমিত শাহ প্রধানমন্ত্রী দুজনে মিলে কাঁপছিলেন। আইপ্যাক মামলার রায় পিছানো নিয়ে শুভেন্দু অধিকারী আজ বিস্ফোরক একটা কথা বলেন যে মুখ্যমন্ত্রী সচিব ফেসে গেছেন, তাই হলফনামা দিয়েছেন রাত্রে, তাই মামলার রায় পিছানো হয়েছে। কে বলেছে এটা? শুভেন্দু অধিকারী। ও জানে না কিচ্ছু, কিছুই জানে না, এখান থেকে মিথ্যে কথা বলছে। হলফনামা রাত্রে অমুক তমুক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে আমরা পেছোতে চাই। বঙ্গভবনে সোমবার দিল্লি পুলিশ ঢুকে পড়ে তল্লাশি করায়, যাতে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এবার বঙ্গভবনের ভিতরে পাহারার জন্য পুলিশের রাজ্য পুলিশের 22 জনের বিশেষ প্রতিনিধি দল দিল্লি থেকে পৌঁছালো। হবেই তো, এরকম আমার বাড়ির আবদার নয় তো। ভারতীয় যেই যেখানে ইচ্ছে যেতে পারবে, যে যেখানে ইচ্ছে থাকতে পারবে। কোর্টের অর্ডার ছাড়া, কোনো কারণ ছাড়া দিল্লি পুলিশ চলে যাবে আর সেখানে গিয়ে তল্লাশি করবে? শুভেন্দুবাবু, আপনার বাড়িতে যদি প্রত্যেক দিন তল্লাশি হয়, আর আপনি যেসব বাড়িতে, আপনার তো অনেকগুলো বাড়ি শুভেন্দুবাবুকে বলছি, অসংখ্য বাড়ি, আমি নিজেই জানি সল্টলেকে 3টে বাড়ি আছে যার অ্যাড্রেস আপনি অন্যদের দেখান না। সবগুলো যদি তল্লাশিতে ফেলা হয় কি হবে? রাখালবাবুর বাড়ি যদি তল্লাশি হয় কি হবে? এটা করে না মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এগুলো করছেন, পরে পস্তাতে হবে। যে কারণে গতকাল কল্যাণবাবু যখন ওই পার্লামেন্টের মধ্যে সামনে গিয়ে বলেছিলেন ধিক্কার, দেখেছেন কিরমভাবে ভয় পেয়ে চুপ করে সিটিয়ে গিয়েছিলেন অমিত শাহ। তাই জন্য আপনি, অমিত শাহ যেখানে ভয় পাচ্ছে, আপনি বেশি মুখ খুলবেন না। এসআইয়ের বিরোধিতায় বিকেলে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন সিএম। পার্লামেন্টে চলতি সেশনের আক্রমণে জাহাজ ঠিক করতেই কি আজকে এই বৈঠকটা হবে দিল্লিতে? না, যেটা প্রয়োজন মনে করবেন মুখ্যমন্ত্রী করবেন, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন,
তৃণমূলের জায়গায় আছে শক্তভাবে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার জন্যে, পশ্চিমবঙ্গের সম্মান রক্ষার জন্যে এবং বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্যে। আজকে দিল্লিতে যেমন টিএমসির বৈঠক হচ্ছে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে আজকে সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি সাংসদ পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসবেন নীতিন নবীন। শাসক পদের রণকৌশল কি তৈরি করতে দিল্লিতে আজকে বৈঠক? কে নীতিন নবীন? তিনি আবার রণকৌশল করবেন? কত হাতি গেল তল, মশা বলে কত জল। নীতিন নবীন কিছুদিন আগে পর্যন্ত বিহারের পাটনাতেই নিজের জায়গা ছিল। স্কুল পাস লোক, পড়াশোনারও দরকার আছে, ভারতীয় রাজনীতিরও বোঝার আছে, বাংলা তো নিজেই জানেন না বাংলাটা কি। দেখলেন তো কী রকম জ্ঞানের পরিধি নীতিন নবীন। বলছেন রবীন্দ্রনাথ নাকি শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেইটা আবার এখানে বলছেন, বাংলায় এসে বলছেন, পশ্চিমবঙ্গে এসে বলছেন। খুব দুরবস্থা, বিজেপির নেতাদের খুব দুরবস্থা। তাদের নিয়ে আজকে যদি আপনারা জাহাজ চালাতে যান, যে জীবনে জাহাজে ওঠেনি তাকে দিয়ে যে জাহাজ চালানোর দায়িত্ব দেন, সেই জাহাজ ডুববেই। রাজ্যের শাসক দল এসআইআর নিয়ে সুর চড়িয়েছে রাজ্য থেকে রাজধানীতে, অথচ শেষ অধিবেশনে এসআইআর এর জন্য আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে মাত্র 1 ঘন্টা। না, সেটা তো করবেই। এসআইআর নিয়ে কে আলোচনা করবে? বিজেপি এখন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আস্তে আস্তে। সবথেকে বড় কথা আপনাকে বলি যে বিজেপি এটা বুঝতে পেরেছে যে এসআইআর ব্যাকফায়ার করেছে তাদের মুখের ওপরে। এসআইআরের জন্য যে যে রাজ্যে করেছে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিজেপির ওপরে। কারণ সাধারণ মানুষ বিজেপি এবং ইলেকশন কমিশন এই দুটোকে আলাদা করতে পারছেন না। প্রধানমন্ত্রী যেখান থেকে রেল উদ্বোধন করেছিলেন বন্দে ভারতে, রেলের রিপোর্টে দেখা যাচ্ছে সেই মালদাতে পাথর ছোড়ার সংখ্যা সব থেকে বেশি। অন্যদিকে বেলডাঙ্গা শামশেরগঞ্জ বারবার রেলের ক্ষতি করছে। জিএম এর দাবি যে মুর্শিদাবাদ মালদার রেল চলাচল বাংলার এই মুহূর্তে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। লাস্ট 1 বছরে সব থেকে বেশি রেল আক্রমণ হয়েছে মালদাতে। রেল মানুষের বন্ধু ছিল এবং সে কারণে রেলকে মানুষ ভালোবাসত, পুজো করত। যেদিন থেকে গরিব মানুষের কাছ থেকে রেলকে কেড়ে নেওয়া হয়েছে, যেদিন থেকে রেলের নিরাপত্তা, রেলের সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য সব সরিয়ে রেলকে বড় লোকদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, গরিব মানুষদের জন্যে রেলকে সরিয়ে দেওয়া হয়েছে, তখনই অনেক রকম সামাজিক ক্ষোভ বেড়েছে। এটা একটা দিক। তাও আমি বলবো রেলকে আক্রমণ করার থেকে যেন সাধারণ মানুষ দূরে থাকেন, রেলকে টার্গেট না করা ভালো। রেল এখনও পর্যন্ত যতই মোদি চেষ্টা করুক সাধারণ গরিব মানুষের থেকে দূরে সরিয়ে দিয়ে শুধু বন্দে ভারত, বুলেট ট্রেন এইসব করে বড়লোকদের জন্যে রেল করার, গরিব মানুষদের জন্যেই রেল পরবর্তী ক্ষেত্রে থাকবে। তাই রেলকে আক্রমণ করবেন না কেউ। রাজ্যে 100-র বেশি রেল ওভারব্রিজ অনুমোদন হয়েছে, যার মধ্যে 70টি আটকে আছে নাকি জমি জটে, এবং 931টি সিগন্যাল পয়েন্ট, সেই বেশিরভাগ মেরামতি প্রয়োজন, তাও আটকে রয়েছে জমি রয়েছে। তাহলে বারবার বাংলা বাংলা বঞ্চিত বলে কিসের ভিত্তিতে শাসক দল? কে বলেছে এটা? রেলের ওখান থেকে যখন বলা হয়েছে শুভেন্দু অধিকারী, কে বলেছেন? না, কে বলেছেন এই যে ঘটনা যে রেলের সিগন্যাল আটকে আছে জমি জটে? রেলের সিগন্যাল কোথায় থাকে? রেলের লাইনের পাশে থাকে। সেই জমি কার? রাজ্য সরকারের না রেলের? এইসব মিথ্যে কথা কে শুভেন্দু অধিকারী ছড়াচ্ছে? কমিশনের অনুমতি ছাড়াই রাজ্য রোল অবজারভারদের বদলি করা হয়েছিল। রোল অবজারভারদের বদলি কেন করা হলো, রাজ্য থেকে নির্বাচন কমিশনে এখনো তার জবাব মেলেনি। নির্দেশ থাকা সত্ত্বেও 2 ইআরও ও 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য। কমিশনের সঙ্গে সংঘাত জিয়ে রাখতেই কি রাজ্যের এই পদক্ষেপ? কে বলছে? এটা তো যেটা নির্দেশ ছিল তারপরেও করেনি। সে তো রাজ্য বলেছে, রাজ্যের সরকারের কর্মচারী, তাদের কোড অফ এমপ্লয়মেন্ট রাজ্য সরকারের সঙ্গে। ইলেকশন কমিশন মাতব্বরি করবে, রাজ্য সরকার তাদেরকে শোকজ করবে কি তাদেরকে এফআইআর করবে? অদ্ভুত ব্যাপার। তারা হচ্ছে এমপ্লয়ি, তাদের মাইনেপত্র দেয় রাজ্য সরকার, রাজ্য সরকার তাদের
অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্টের নানা রকম তাদের কন্ডিশন আছে। আপনারই একটা সংস্থায় কাজ করছেন, আর একটা সংস্থা এসে বলবে একে তাড়িয়ে দাও, আর তারা সেইটা আপনার যে এমপ্লয়ার সে শুনবে? আর শুনলে আপনি শুনবেন? তাহলে এটা সহজ কথা। গায়ে মানে না আপনি ওরল যদি ইলেকশন কমিশন হতে চায়, তাহলে ওই ইলেকশন কমিশন যেন কেন্দ্রীয় সরকারকে বলে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এত লক্ষ কর্মী আমাদের নিয়োগ করতে দাও।